শেখ হাসিনা ও গুমের রাজনীতি, ৮ গোপন বন্দিশালার সন্ধান। জানাবো ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন, 2 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালের আদেশ। এবং সর্বশেষ জানাবো বেআইনের নামে দুবাইয়ে 4টি ফ্ল্যাট কিনেছেন লোটাস কামাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা ও গুমের রাজনীতি, 8 গোপন বন্দিশালার সন্ধান। গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো এমন 8টির বেশি গোপন বন্দিশালা শনাক্ত করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। তাদের ভাষ্যমতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, র্যাব ও পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের মতো সংস্থাগুলো এসব গোপন বন্দিশালা পরিচালনা করত। দেশ জুড়ে এসব গোপন বন্দিশালায় গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো। এর পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের কাউকে কাউকে সাধারণ বন্দীদের সঙ্গেও রাখা হতো। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। কমিশন গত শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রতিবেদনটি জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, গুমের ঘটনায় কমিশনে এ পর্যন্ত 1676টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 758টি অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। ওই প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের কিভাবে দিনের পর দিন সবার চোখের আড়ালে বন্দী রাখা হতো তা উঠে এসেছে। বলা হয়েছে, গুমের শিকার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বন্দী করে রাখা হতো। তাদের 48 থেকে 60 ঘন্টা থেকে কয়েক সপ্তাহ, কয়েক মাস, এমনকি কয়েকজনকে 8 বছর পর্যন্ত বন্দী করে রাখা হয়। সাধারণ একটি ধারণা রয়েছে যে গুমের শিকার ব্যক্তিদের শুধু গোপন বন্দিশালায় আটকে রাখা হতো। তবে গুম হওয়ার পর জীবিত ফিরে আসতে পারা ব্যক্তিদের সাক্ষাৎকারে বেরিয়ে এসেছে যে অনেককে এমন সব বন্দিশালায় রাখা হয়েছিল যেখানে সাধারণ বন্দীদেরও রাখা হতো। এর উদাহরণ হিসেবে ডিবির হাতে বন্দী ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে। এভাবে বৈধ ও অবৈধ বন্দীদের একই বন্দিশালায় রাখার কারণে গুমের শিকার ব্যক্তিরা বন্দী দশায় কি জটিল অবস্থার মধ্যে থেকেছেন তা ধারণা করা যায়। একই চত্বরের ভেতর বন্দীদের অবৈধ কক্ষ থেকে বৈধ বন্দীদের কক্ষে সরিয়ে নেওয়ার চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। গুম কমিশন বলছে, খুব সম্ভবত গুমের শিকার ব্যক্তিদের বৈধ বন্দীদের সঙ্গে রাখার মাধ্যমে তাদের অবৈধভাবে আটক রাখার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হতো। বেঁচে ফেরা গুমের শিকার ব্যক্তিদের বিস্তারিত সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে কমিশন তাদের কোথায় কোথায় বন্দী রাখা হতো তার একটি এমন অনুমান করতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে এর একটি উদাহরণ হিসেবে বলা হয়েছে, যেমন গুমের শিকার এক ব্যক্তি একটি বন্দিশালায় একটি অন্য ধরনের দরজা থাকার কথা বলেছেন। এর ফলে আমরা একটি কক্ষ শনাক্ত করতে পেরেছি যেটি একসময় 3টি আলাদা কক্ষে ভাগ করা হয়েছিল। যদিও আমাদের সেখানে পরিদর্শনের আগে ওই পার্টিশন ভেঙে দেওয়া হয়। ভুক্তভোগীর সাক্ষ্য নিশ্চিত করতে সেখান থেকে আরও একটি প্রমাণ আমরা তালিকাভুক্ত করেছি। এছাড়া বেঁচে ফেরা ব্যক্তিদের সাক্ষাৎকার থেকে কমিশন একই বন্দিশালার ওইসব এলাকা চিহ্নিত করতে পেরেছে যেখানে গুমের শিকার ব্যক্তিদের সঙ্গে সাধারণ বন্দীদেরও রাখা হতো। একই বন্দিশালায় এভাবে অবৈধ ও বৈধ বন্দীদের পালা করে রাখার বিষয়টি কমিশন গুরুত্ব দিয়ে তদন্ত করছে। প্রতিবেদনে বলা হয়, এটা ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে আটক ব্যক্তিদের আড়াল করার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয় এবং এই বিষয়ে পরবর্তীকালে আরও তদন্তের প্রয়োজন। বন্দীদের যেসব কক্ষে জিজ্ঞাসাবাদ করা হতো, যেখানে তাদের আটক রাখা হতো এবং যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হতো, কমিশনের কর্মকর্তারা সেসব জায়গা পরিদর্শনে গিয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল ঘটনাস্থলে গিয়ে তথ্য প্রমাণ জোগাড় করা। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন। আমরা যখন পরিদর্শনে যাই, কয়েকটি বন্দিশালা আগের মতোই দেখতে পাই, তবে কয়েকটি আমাদের যাওয়ার আগেই ভেঙে ফেলা হয়। আমাদের তদন্ত শক্তিশালী করার স্বার্থে এসব বন্দিশালার বিস্তারিত আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হবে বলা হয়েছে প্রতিবেদনে। গোপন বন্দিশালা দেখতে তদন্ত কমিশন যেসব দপ্তরে গিয়েছে সেগুলো হলো ডিজিএফআই, সিটিটিসি, ডিএমপির ডিবির প্রধান কার্যালয়, চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ইউনিট 2, 4, 7 ও 11, র্যাব 2, সিপিসি 3, র্যাবের সদর দপ্তর, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এবং এনএসআই এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন, 2 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালের আদেশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন,
পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2 সপ্তাহের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। মঙ্গলবার 17 ডিসেম্বর শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব তথ্য জানান। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাস অর্থাৎ 18 ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2 সপ্তাহের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও বলেন, গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। গুম কমিশনের দেয়ার রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। তিনি ছিলেন জুলাই আগস্ট গণহত্যার নিউক্লিয়াস। তার বিরুদ্ধে আনা তদন্ত শেষ করতে 2 মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। আর তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের অগ্রগতি আইজিপির কাছে জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্টে গণহত্যার মামলায় গ্রেফতার আওয়ামী লীগের সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মোট 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধেও 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন, জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 2 মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করে আজ প্রতিবেদন দাখিলের কথা ছিল। তাদের মধ্যে আছেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু ও কামরুল ইসলাম। আরও আছেন সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। ছাত্র জনতার আন্দোলন দমাতে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। 27 অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক 1 সচিব সহ মোট 14 জনকে গ্রেফতার দেখিয়ে 18 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী 18 নভেম্বর সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনের অবসান ঘটে। বেআইনের নামে দুবাইয়ে 4টি ফ্ল্যাট কিনেছেন লোটাস কামাল। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও কুমিল্লা 10 আসনের সাবেক এমপি আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল তার বেআইন বিলকিস ইকবালের নামে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 4টি ফ্ল্যাট কিনেছেন। দেশ থেকে অবৈধ উপায়ে টাকা পাচার করে কেনা হয়েছে ফ্ল্যাটগুলো। প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর নিজের ফেসবুক পোস্টে এই তথ্য তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, নাফিসা কামালের শাশুড়ি বিলকিস ইকবাল দাদার নামে মার্শা দুবাই এলাকায় 4টি ফ্ল্যাট কিনেছিল সাবেক পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। 2017 সালে নাফিসা কামালের শাশুড়ি মারা যায়। নিশ্চয়ই বিলকিস ইকবাল 4টি ফ্ল্যাট ভোগ করে যেতে পারেননি বা দরকার পড়েনি, কারণ মানুষের থাকার জন্য একটা ফ্ল্যাটই যথেষ্ট। তারপরও বেআইয়ের পাপের ভাগিদার। দেশের লুটের টাকা দুবাইতে পাচার করে কেনা হয়েছে তার নামে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামাল। এই নাফিসা ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক। তিনি রিয়েল এস্টেট, আইটি পরিচালনা করেন এবং এলকে গ্রুপের মানব সম্পদ নিয়োগের ব্যবসা করেন। তবে বাড়ি কেনার বিষয়ে মোস্তফা কামাল বা তার মেয়ে নাফিসা কামালের মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে পাচার করা অর্থে দুবাইয়ে সম্পদ গড়েছেন শত শত বাংলাদেশি।
এই তালিকায় অনেকের নাম সামনে আসছে। 1 ডজন করে প্রপার্টি কেনার তালিকায় আছেন কাজী মোহাম্মদ ওসমান, মোহাম্মদ সালমান, মোকাররম হোসেন, ওমর ফারুকের নাম রয়েছে। আর সৈয়দ রুহুল হকের নামে কেনা হয়েছে 11টি প্রপার্টি। তাছাড়া 10টি করে প্রপার্টি কেনার তালিকায় গোলাম মোহাম্মদ ভুইয়া, মোহাম্মদ আব্দুল মজিদ আলী ও মোহাম্মদ ইমরান হোসেনের নাম রয়েছে।